সাবলেটের বেসিক, তারপর হচ্ছে সাবলেটের লাইফ সাইকেলের কোড, এইটুকু। সাবলেটে যা আছে মোটামুটি সবকিছু একটু ওভারভিউ করবেন। তো ভালো করে পড়তে হলে লাইফ সাইকেলের যে ছোট ছোট কোড গুলো আছে এগুলো একটু করবেন। ওকে স্যার। আজকে হচ্ছে আমরা জাভার আরেকটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে জাভা কালেকশন। বলেন স্যার। আমাদের তো 23 তারিখে হচ্ছে প্রি ডিফেন্স আছে, এটা সিটিটা স্যার কোন সময় দিব? আমাদের ক্লাস কয়টায়? 11টা। আর প্রি ডিফেন্স কয়টা থেকে শুরু হবে? আসলে টাইম দেয়নি স্যার এখন। প্রি ডিফেন্স খুব সম্ভবত সকালে শুরু হবে। আর আমাদের তো সিটি বেশিক্ষণ লাগবে না, সিটি সর্বোচ্চ 8 ঘন্টার মতো। আর আপনাদের সবার তো প্রি ডিফেন্স না, যাদের প্রি ডিফেন্স তারা একটু মানে টাইমটা জানার চেষ্টা করবেন যে কখন, সকাল থেকে কিনা। তো আমাদের ক্লাসটা 11টা 10 থেকে। যদি এর মধ্যে আপনাদের প্রি ডিফেন্স হয়ে যায় তাহলে তো এসে দিতে পারবেন। আর যদি যাদের একটু লেট হয় তারা প্রি ডিফেন্স শেষ করে এসে সিটি দিয়ে যাবে। ওকে স্যার। আপনাদের কোন ব্যাচের প্রেফারেন্স, 58 না 59? স্যার 58 59 দুটাই। ঠিক আছে, আপনারা একটু মানে জানার চেষ্টা করবেন। আমাদের এখনো ডিটেইলস এটা আসে নাই যে কখন শুরু হবে, কারণ আমিও প্রিডিফেন্স বোর্ডে তো থাকি, সেক্ষেত্রে আমারও তো একটা আছে। যদি আমি প্রিডিফেন্স বোর্ডে থাকিও আপনাদের যথাসময় সিটি হবে, অন্য কেউ এসে হয়তো গার্ড দিবে, আমি ম্যানেজ করে নিব, সমস্যা নেই। আর আপনাদের যদি 10টা থেকে বা 9:30 থেকে প্রিডিফেন্স শুরু হয় তাহলে আপনারা আগে দেওয়ার ব্যবস্থা আমি করে দিব। আর যদি লেটও হয় তাও আপনারা আমাদের ক্লাস টাইমে যে কোনো একটা সময় এসে আমাকে বলবেন যে স্যার আমাদের প্রিডিফেন্স শেষ, আমরা সিটিটা দিব। 8 ঘন্টা সময় ম্যানেজ করা যাবে। মানে একটা ফিজিক্যাল সিটি দিয়ে ফেললে আপনাদের জন্যই ভালো। পরে আমরা অনলাইনে একটা দিয়ে রাখবো, ওইটা আপনি আপনার মতো করে সাবমিট করে দিন। আচ্ছা, মোটামুটি অনেকেই জয়েন হয়েছে, আমরা শুরু করে দিই। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। দেখা যাচ্ছে ক্লিয়ার? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে অ্যাডভান্স জাভার একটা ফিচার সম্পর্কে পড়েছিলাম, সার্ভলেট এবং অ্যাপলেট সম্পর্ক হচ্ছে হালকা একটা ধারণা নিয়েছি যে এগুলো কি করে। এগুলো হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের বা ওয়েব কন্টেন্ট এগুলো বানানোর ক্ষেত্রে কাজে লাগে। তো আমাদের অ্যাডভান্স জাভার আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে, সেটা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক, যেটাকে বলা হচ্ছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্ক। তো কালেকশন ফ্রেমওয়ার্কটা আসলে কি? যেমন জাভাতে হচ্ছে আমরা যেরকম ধরেন কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করি, আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম ছাড়া আমরা কি কোনো কিছু চিন্তা করতে পারি? আমরা তো সবকিছু কি করি, ডেটা নিয়ে কাজ করি। আপনি যতই অ্যাপ ডেভেলপমেন্ট করেন বা ওয়েব ডেভেলপমেন্ট করেন, আপনারা তো স্পেসিফিক কিছু ডোমেন নিয়ে তো কাজগুলো করবেন, ঠিক না? যেমন আমরা অ্যাপ এবং হচ্ছে ওয়েবসাইট, এই দুটো আমরা কি কাজে ব্যবহার করি? ই কমার্স কাজে ব্যবহার করি বা কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কাজে ব্যবহার করি। তো এই ধরনেরই তো আমাদের কাজগুলো কিন্তু সেম, কিন্তু কাজের কোথায় আমি অ্যাপ্লাই করব সেই অ্যাপ্লিকেশনের জায়গাটা হচ্ছে বিশাল, ঠিক না? কিন্তু যত ধরনের কাজই আমরা করি সবকিছুতেই কিন্তু আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের কনসেপ্টটা কিন্তু আমাদের লাগে, কারণ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম ছাড়া আমরা কোনো কাজ কি করতে পারি?
কোনো সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে যাই সেখানে আমি ডাটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের কোনো ব্যবহার করব না, এরকম কোনো একটা এক্সাম্পল কি আমরা দিতে পারবো? না স্যার, সম্ভব না স্যার। কারণ এটা সম্ভব না, কারণ ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমটা এত একটা বাস্ট এরিয়া, এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যেই দিকেই যান, আপনি নরমাল একটা ওয়েবসাইটে গেলে আমরা কি করি, মোস্ট ট্রেন্ডিং কোনো একটা প্রোডাক্ট সেল হচ্ছে, এটা আমাকে কি করতে হয়, সার্চ করতে হয় কোন একটা কিওয়ার্ড দিয়ে। এই যে আমি সার্চ করছি, সার্চিং, এটাও কি আমার ডাটা স্ট্রাকচারেরই কনসেপ্ট, ঠিক না? তারপর হচ্ছে কোন একটা ওয়েবসাইটে আমার সবচেয়ে বেশি বিক্রি হবে এরকম প্রোডাক্ট গুলো আগে থাকবে, মানে তারপর হচ্ছে এই যে আমরা বিভিন্ন অর্ডারে হচ্ছে আমরা সাজাচ্ছি বা অর্ডারে হচ্ছে আমাদের কাছে ডিসপ্লে হচ্ছে, এটা কি, এটা হচ্ছে সর্টিং। আমাদের অ্যালগরিদমে আমরা বিভিন্ন সর্টিং করেছি না, বাবল সর্ট, ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, মার্জ, কুইক, এরকম। তো মানে যত যাই কিছুই হোক সবকিছুই কিন্তু আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম অনুযায়ী কিন্তু কাজ করে। তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আরেকটা বিষয় হচ্ছে যেমন আমাদের অ্যারে, লিংক লিস্ট, তারপর সেট, এগুলো সম্পর্কে আমরা ছোটবেলা পড়াশোনা করেছি, ছোটবেলা বলতে আমরা ভার্সিটির একদম শুরুর দিকে। তো এই ক্ষেত্রে কি হয়, আপনি যদি একটা অ্যারে ডিজাইন করতে যান বা একটা লিংক লিস্ট ডিজাইন করতে যান, আপনাদের মনে আছে সিতে যখন আমরা লিংক লিস্ট বানাতাম আমাদেরকে স্ট্রাকচার লাগতো, একটা নোট স্ট্রাকচার পয়েন্টার দিয়ে তারপর হচ্ছে আমরা এগুলা করতাম, একটু প্যাটার্নও ছিল। তো এটা করতে গেলে আমাদের অনেকগুলো কোড লিখা লাগতো। তো জাভাতেও তো আমাদের এরকম লিস্টের প্রয়োজন পড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের এরকম বড় পেঁচানো কোড লিখতে হয় না, জাভা কোড কিন্তু এমনিতেই একটু পেঁচানো। তো সেই ক্ষেত্রে যদি আমরা লিস্টের মতো বা হচ্ছে আমরা কোনো ট্রি ইমপ্লিমেন্টেশন করতে যাই বা হচ্ছে আমরা যদি কোনো গ্রাফ ইমপ্লিমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রে তো আমাদেরকে আরো জটিল কোডগুলো লিখতে হবে। তো এই জায়গা থেকে আমাদের একটু রেহাই দেওয়ার জন্য জাভা কি করেছে, একটা ফ্রেমওয়ার্ক আমাদের সাথে ইন্ট্রোডিউস করেছে। সেই ফ্রেমওয়ার্কটা কি, সেই ফ্রেমওয়ার্কটা হচ্ছে কালেকশন ফ্রেমওয়ার্ক। মানে আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম রিলেটেড যত ধরনের কাজ আছে সবগুলা কি করে আমাদের এই কালেকশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে এগুলো বিল্ট ইন অবস্থাতেই থাকে। আমাদেরকে শুধু কি করতে হয়, আমাদেরকে শুধু কালেকশন ফ্রেমওয়ার্কটাকে কল করে এইটা কাজ করতে হয়, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই সম্পর্কে কিছু লেখা আছে, ঠিক আছে? তো এটা আমি অলরেডি গুগল ক্লাসরুমে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে একটু দেখে নেবেন। তো দেখেন এখানে হচ্ছে আমাদের কালেকশন ফ্রেমওয়ার্কের কিছু অ্যাডভান্টেজ দেয়া আছে, যে কালেকশন ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজটা কি, মূলত মেইনলি হচ্ছে আমাদের কনসিস্টেন্ট এপিআই এবং রিডিউস প্রোগ্রামিং অ্যাপ্রোচ। তো এই জায়গাটা আমাকে বুঝতে হবে যে রিডিউস প্রোগ্রামিং অ্যাপ্রোচটা বলতে কি বোঝায়, যে আমরা যদি একটা লিস্ট বানাতে চাই বা একটা সেট বা হচ্ছে একটা ম্যাপ বা হচ্ছে একটা বিশাল অ্যারে বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে এই অ্যারেটা আমাকে ক্রিয়েট করতে হবে, তারপর এই অ্যারের উপর অপারেশন করতে হবে, এখানে যে কাজগুলো, এই কাজগুলো করতে গেলে আমাদেরকে একটা বিশাল সাইজের কোড লিখতে হয়। তো যখনই হচ্ছে আমি এই কালেকশন ফ্রেমওয়ার্কটা ব্যবহার করি তখন কিন্তু আমার এই কোডটা লেখা লাগে না, কারণ আমরা জাভাতে কি জানি, জাভাতে সবকিছুই হচ্ছে ক্লাসের মধ্যে থাকে এবং ক্লাসটাকে হচ্ছে আমরা কল করে করে কাজ করতে পারি, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে এখানে লেখা আছে যে programmer does not have to worry about the design of the collection but rather he can focus on its best use in his program। তার মানে কি, কিভাবে এটা আপনার ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা নিয়ে একজন প্রোগ্রামারকে চিন্তা করা লাগবে না যদি আমরা জাভাতে কালেকশন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি। আমাদেরকে কি করতে হবে, কোথায় কোন জায়গায় কাকে কল করে কাজ করতে হবে, আমাদেরকে শুধু এই বিষয়ে নলেজটা রাখলেই আমাদের কিন্তু চলছে। তারপর হচ্ছে দেখেন কনসিস্টেন্ট এপিআই, এখানে কি বলা আছে যে the API has a basic set of interfaces like collection, set, list or map। তো all the classes array list, link list, vector, মানে এই যে array list এর মাধ্যমে হচ্ছে আমরা array ইমপ্লিমেন্ট করতে পারি, link list এর মাধ্যমে আমরা link list করতে পারি। তো আমাদেরকে শুধু এগুলা কল করে মানে এখানে তো কল করে না, মানে ইম্পোর্ট করে তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে ইনক্রিজ প্রোগ্রাম স্পিড এন্ড কোয়ালিটি। আমার যদি লাইব্রেরিগুলো মানে ক্লাসগুলো ইম্পোর্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডের সাইজটাও ছোট হয়ে যায়, আমাদের যে আননেসেসারি যে জটিলতাগুলো আছে সেগুলোও হবে না, কোডের রিডান্ডেন্সিও কমে যাবে। সেই ক্ষেত্রে আমার কোড যত মানে আমার কম্পাইলারের যত ব্যাক পোহাইতে কম হবে তত কিন্তু আমার এখানে আমার অ্যাপ্লিকেশনটা স্মুথলি রান হবে, এখানে আমার স্পিডটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে?
তারপরে এখানে আছে যে হোয়াই কালেকশন ফ্রেমওয়ার্ক। তো এখানে দেখেন কেন কালেকশন ফ্রেমওয়ার্ক। তো কালেকশন ফ্রেমওয়ার্কে দেখে উই ডু নট হ্যাভ টু রাইট কোড টু ইমপ্লিমেন্ট দিস data structure and algorithm manually. Our code will be much more efficient as the collection framework is highly optimized. মানে আমাদের যে আননেসেসারি যে কোড লেখার যে বিষয়টা আছে সেটা আমাদের লিখতে হচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। মানে বিষয়টা কি বুঝতে পেরেছি? যে সহজে যদি বুঝি যে কালেকশন ফ্রেমওয়ার্কটা কি, কালেকশন ফ্রেমওয়ার্ক হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে আমাকে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের সাথে জড়িত যত ধরনের বিষয়গুলো আছে সবগুলো আমরা স্মুথলি করতে পারি। সেক্ষেত্রে আমার আননেসেসারি কোনো কোড লেখা লাগে না। আমার প্রোগ্রামটা কি হয়, অনেক বেশি এফিশিয়েন্ট হয় এবং আমার যে প্রোগ্রামের কোয়ালিটিটাও অনেক বেটার হয়। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখে নিব। তারপর এখানে দেখেন আমার কালেকশন ফ্রেমওয়ার্কের একটা হায়ারার্কি আছে। যে হায়ারার্কির মধ্যে আমার কি আছে, কালেকশনের মধ্যে লিস্ট, কিউ এবং স্টেট আছে। তো লিস্টের মধ্যে আমরা কি কি পাই, মানে এইগুলো এক একটা কিন্তু ক্লাস। ঠিক আছে, এই আপনি যদি লিস্ট ক্লাসকে কল করে আপনি অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ভেক্টর এগুলো সব করতে পারবেন। আবার কিউ কে কল করে আপনি প্রায়োরিটি কিউ বলেন, ডি কিউ বলেন, অ্যারে কিউ বলেন, সবই করা যাবে। তো এই হায়ারার্কিটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার লিস্ট থেকে আমরা কি করতে পারি, অ্যারে লিস্ট, তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট। তো এখানে এই যে হায়ারার্কিটা আছে এখান থেকে শুধু হচ্ছে আমরা হায়ারার্কিটা দেখব। আর কোড ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা শুধু হচ্ছে লিস্ট, অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্টটা দেখব। এগুলো হচ্ছে আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, তারপর এখানে দেখেন এই যে কিছু বেসিক কথাবার্তা আছে, ক্লাস ইন্টারফেস। তো এগুলো সম্পর্কে আমরা অলরেডি জানি ক্লাস ইন্টারফেস কি। তো এখানে হচ্ছে মানে আমরা সরাসরি ক্লাসকে কল করেও কিন্তু ক্লাসের আন্ডারে যে প্রপার্টিজ গুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করতে পারি। আবার ইন্টারফেসের মাধ্যমেও কি করতে পারি, আমরা সেম কাজগুলো করতে পারি। তা আমরা যখন ম্যানুয়ালি জাভা কোড লিখি তখন কিন্তু ক্লাস ইন্টারফেসের বেসিক কিছু সিনট্যাক্স স্ট্রাকচার আছে, আমাদের ওটা মেইনটেইন করতে হয়। কিন্তু যখন কালেকশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা ইম্পোর্ট করে করব তখন আমাদের ওই জটিলতাগুলো থাকবে না। আমাদের শুধু বেসিকটা বুঝতে হবে যে অ্যারেটা আসলে কিভাবে কাজ করে, লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করে, তখন সেই অনুযায়ী আমাদেরকে কোডগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে। ঠিক আছে, তারপর এখানে দেখেন আমার কিছু সাব ইন্টারফেস আছে কালেকশনের। যেমন হচ্ছে লিস্টের ক্ষেত্রে কি আছে, অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ট্যাগ, ভেক্টর। তো এটা হচ্ছে আমার এই যে এখান থেকে আসছে, আমার হায়ারার্কি থেকে আসছে। যে কালেকশনের মধ্যে লিস্ট আছে তো এটাকে আলাদা করেছে, সাব ইন্টারফেস করেছে আর কি। তো সাব ক্লাসের মধ্যে যেমন অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ট্যাগ, ভেক্টর। তার মানে দেখেন আমি লিস্টকে যদি ইম্পোর্ট করি তাহলে আমি অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট, ট্যাগ, ভেক্টর এই চারটাকে আমি কি করতে পারি, ইমপ্লিমেন্ট, লিস্টটাকে ইমপ্লিমেন্ট করে আমি কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা কিভাবে হচ্ছে লিস্টটাকে ইউজ করব। যদি আমরা লিস্টটাকে ইউজ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই যে java.util.list প্যাকেজটাকে কি করতে হবে, প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর হচ্ছে যদি আমরা লিস্ট নিয়ে কাজ করি, দেখেন লিস্ট নিয়ে কাজ করলে আমাকে কি করতে হবে, লিস্টের মাধ্যমে আমি অ্যারে লিস্টটাকেও করতে পারবো, লিঙ্ক লিস্টটাকেও করতে পারবো। আবার দেখেন এখানে অ্যারে লিস্টটাও কিন্তু একটা ক্লাস, এটাও কিন্তু একটা ক্লাস। তো আমরা জাভা আমাদেরকে এই সুবিধাটাও দেয় যে আমি সরাসরি অ্যারে লিস্টটাকে যদি ইম্পোর্ট করি তাহলে আমি অ্যারে লিস্ট নিয়ে কাজ করতে পারবো। আবার লিঙ্ক লিস্টটাকে ইম্পোর্ট করলে লিঙ্ক লিস্ট নিয়েও কাজ করতে পারবো। তো এই ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে কি, যদি লিস্ট নিয়ে আমি কাজ করি তাহলে আমি দুইটা নিয়ে কাজ করতে পারবো। আর যদি আমি স্পেসিফিকলি বলে দিই যে আমি এখন অ্যারে লিস্টটা ইম্পোর্ট করছি তাহলে শুধু অ্যারে লিস্ট নিয়ে আমি কাজ করতে পারবো, আমি লিঙ্ক লিস্ট করতে পারবো না। তো এখানে আলাদা আলাদা ভাবে দেয়া আছে যে অ্যারে লিস্ট ইমপ্লিমেন্টেশন অফ লিস্ট, আমাকে কি করতে হবে, লিস্ট, লিস্ট 1 নামে হচ্ছে নিউ অ্যারে লিস্ট, আমাকে এরকম করে একটা নিউ লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। দেখেন এখানে হচ্ছে লিস্টের মাধ্যমে আমি কি করেছি, যে আমি যেখানে লিস্ট ক্লাসটাকে ইম্পোর্ট করেছি তার মাধ্যমে কিন্তু এখানে লিস্টের কোড চলে আসছে কিভাবে আমরা একটা লিস্ট বানাই। আবার লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও সেম, এখানে আমার সবগুলাই কিন্তু লিস্ট, লিস্টের মধ্যে লিঙ্ক লিস্ট আছে, অ্যারে লিস্ট আছে। তো এখন দেখেন আমি লিস্টটাকে ইমপ্লিমেন্ট করেছি দেখেই কিন্তু আমি এখানে এই যে লিস্ট ঠিক রেখে আমি অ্যারে লিস্ট করতে পারছি। আবার আমার এখানে আছে যদি আমি লিস্ট বাদ দিয়ে করি তাহলে সরাসরি আমাকে কি করতে হবে, এই যে এখানে অ্যারে লিস্টটাকে, এই যে দেখেন ইম্পোর্ট java.util.array list, এই অ্যারে লিস্টটাকে কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি কি বলছে? শুনতে পাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। মানে কালেকশন ফ্রেমওয়ার্কের যে
মেইন কাজটা এটা কি আমরা বুঝতে পারছি কিনা যে কালেকশন ফ্রেমওয়ার্ক আসলে কি কাজ করছে? জি স্যার। তো এখানে হচ্ছে আমাদের এখান থেকে এখন আপনাদের যেখানে কিছু মেথড আছে যে লিস্টের কি কি মেথড, অ্যাড অল মেথড, অ্যাড মেথড কি করে, যে একটা মেথড লিস্টে এন্ট্রি করে, অ্যাড অল মানে কি সবগুলো এলিমেন্ট লিস্টে আপনার অ্যাড করবে, গেট মানে হচ্ছে আপনার র্যান্ডমলি অ্যাক্সেস পাওয়ার জন্য, তারপর হচ্ছে সেট চেঞ্জ এলিমেন্ট, রিমুভ মানে রিমুভ একটা রিমুভ করা, রিমুভ অল মানে সবগুলো রিমুভ করা, ঠিক আছে, সাইজ মানে হচ্ছে আপনার লিস্টের সাইজ কত, এরকম বেসিক কিছু অপারেশন। তো এগুলো হচ্ছে যে আমরা দেখবো, আর এখান থেকে হচ্ছে আমরা এই যে হায়ারার্কিটা আর কি একটু দেখবো আর কি, যে যদি পরীক্ষায় আসে যে আপনার কালেকশন ফ্রেমওয়ার্কের হায়ারার্কিটা কেমন হয়, তখন আমাদের এইটা আঁকা লাগবে, কোনো এক্সপ্লেন করা লাগবে না, লিখে দিলেই হবে। আর আরেকটা কমন প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার লিস্টের মাধ্যমে অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করা। তো এটা কিন্তু খুবই ইজি, খুব জটিল কোনো কোড না। এই যে এখানে দেখেন ইমপ্লিমেন্টিং দ্য অ্যারে লিস্ট ক্লাস। তো আমাকে প্রথমে কি করতে হয়, এটাকে ইম্পোর্ট করে নিতে হয়, তারপর মেইন ক্লাসের মধ্যে আমাকে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হয়। যেমন আমি এখানে ইন্টিজার টাইপের কিছু লিস্ট বানাবো, এই যে লিস্টটা হচ্ছে আমার যে ইনপুট করেছি ক্লাসটা, সেই ক্লাসটা, আর আমার এখানে টাইপটা দিতে হবে যে আমি কোন টাইপের লিস্ট বানাতে চাচ্ছি। যদি স্ট্রিং বানাতে চাই আমাকে এখানে স্ট্রিং দিতে হবে, ইন্টিজার বানাতে চাইলে ইন্টিজার। তারপর নাম্বারস মানে হচ্ছে এটা একটা ভেরিয়েবলের মতো, আমরা যে ক্লাস অবজেক্ট ক্রিয়েট করেছি না, সেম ওইরকম অবজেক্ট ক্রিয়েট করে লিস্টের একটা অবজেক্ট, যেখানে আমার কি হবে, আমার অ্যারে লিস্ট মানে একটা অ্যারে লিস্ট তৈরি হবে। তারপর আমরা এলিমেন্ট কি করব, এই নাম্বারের থ্রুতে জাস্ট যে অ্যাড অপারেশনের মাধ্যমে, এর মাধ্যমে আমরা কি করি, একটা একটা করে এলিমেন্ট করি, তারপর সিস্টেম ডট, তারপর প্রিন্ট করে দিলে আমার কি হয়ে যাবে, লিস্টটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন আমার এত সহজে কি আমরা লিস্ট করতে পারি যদি সি প্রোগ্রাম দিয়ে করি, বা হচ্ছে আমরা যদি অন্য প্রোগ্রাম দিয়ে করি, পাইথন তো সবচেয়ে সহজ, পাইথন দিয়েও যদি করি তাও কিন্তু আমরা অত সহজে করতে পারবো না। কিন্তু যখনই হচ্ছে আমরা এরকম কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে লাইব্রেরি ফাংশন দিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের জন্য এগুলা ইজি হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা একটু প্র্যাকটিস করবো। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কিছু বেসিক অপারেশন দেখানো আছে, মানে এইটুকু মূলত হচ্ছে আমার লিস্টটা ক্রিয়েট করা। তারপর হচ্ছে লিস্টটা যে ক্রিয়েট হয়েছে এখান থেকে আমি এই যে গেট অপারেশনের মাধ্যমে দেখতে যাচ্ছি যে আমার 2 নাম্বার লিস্ট থেকে আসলে কি আছে। এইখানে যে আমি অ্যাড এর মধ্যে একটা জিনিস মনে রাখবো, অ্যাড যখন আমি কোনো কিছু ইনসার্ট করি তখন কিন্তু সরাসরি কি করি, ভ্যালুটা ইনসার্ট করি। আবার যখন আমি কোনো কিছু সার্চ করি তখন কিন্তু আমি সার্চ করি হচ্ছে তার ইন্ডেক্সটা ধরে। ঠিক আছে, এখানে 2 মানে হচ্ছে আমার 2 নাম্বার এলিমেন্টটা আমি দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে এখানে রিমুভ দেয়া আছে যে আমি হচ্ছে যখন রিমুভ মেথডের মধ্যে আমি কোনো প্যারামিটার দিচ্ছি তখন সেটা কিন্তু আমার এই যে এই এক না, এই 1 2 3 কিন্তু ভ্যালু, আর এইখানে একটা হচ্ছে আমার মানে ইন্ডেক্স, যে আমার 1 নাম্বার যেই এলিমেন্টটা আছে সেটা আমি কি করতে যাচ্ছি, রিমুভ করতে যাচ্ছি। তো এটা যদি আমি রান করি তাহলে দেখেন প্রথমে আমার লিস্টটা ক্রিয়েট হয়েছে 1 2 3, তারপর আমার অ্যাক্সেস এলিমেন্ট 2 নম্বরে কি আছে 0 1 2, 2 নম্বরে কি আছে আমার 3, দেখেন আমার অ্যাক্সেস এলিমেন্ট 3, তারপর রিমুভ এলিমেন্ট 1, 0 1 এর মধ্যে কি ছিল 2, আমার কোন এলিমেন্টটা রিমুভ হয়েছে 2। ঠিক আছে, এই কোডটা আপনারা নেটবিনসে রান করেও দেখতে পারেন যে ঠিক এইভাবে কাজ করছে কিনা। ঠিক আছে, আমাদের ল্যাব পর্যাপ্ত ল্যাব থাকলে আমরা ল্যাবে এই বিষয়গুলো একটু একটু করে দেখতাম। এটা গেল হচ্ছে অ্যারে লিস্টের ক্ষেত্রে। সেম ভাবে আমরা কি করতে পারি, লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, একদমই সেম, জাস্ট আমার চেঞ্জটা কোথায়, এখানে আমি হচ্ছে অ্যারে লিস্টটাকে আমি নিয়েছি যখন আমি অ্যারে লিস্ট বানাবো, আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রে হচ্ছে আমি যে এখানে লিঙ্ক লিস্টটাকে ইম্পোর্ট করেছি আর এখানে হচ্ছে আমি লিঙ্ক লিস্টটা লিখবো। তারপর বাদ বাকি কাজ কিন্তু আমার সেম। লিস্ট মানে অ্যারে লিস্ট আর লিঙ্ক লিস্ট এটা কিন্তু কাইন্ড অফ কিন্তু সেম একটা জিনিস। ঠিক আছে, একটা হচ্ছে আমার অ্যারেতে স্টোর হচ্ছে আর একটা হচ্ছে লিঙ্ক লিস্টে স্টোর হচ্ছে। তো একটা পর্যায় পর্যন্ত কিন্তু আমার অ্যারে আর লিস্টে কিন্তু সেম। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনাদের আরো কিছু আছে, সেট ইন্টারফেস আছে, তো সেট আমাদের লাগবে না আপনাদের সুবিধার জন্য। তো এইগুলো দেখে রাখতে পারেন সেটে কি আছে, তারপর কিভাবে হচ্ছে আমরা সেট করি, হ্যাশ সেট বানাই, তারপর হচ্ছে ট্রি সেট। ঠিক আছে, তো আপনারা পরীক্ষার জন্য মানে ফাইনাল পরীক্ষার জন্য শুধু অ্যারে লিস্ট আর লিঙ্ক লিস্টটা ভালো করে দেখবেন। ঠিক আছে, যদি আপনাদের পরীক্ষায় আসে যে ইমপ্লিমেন্টিং দ্য অ্যারে লিস্ট ক্লাস এন্ড লিঙ্ক লিস্ট ক্লাস বাই ইউজিং লিস্ট ইন্টারফেস, যদি আসে তাহলে আমাদেরকে অ্যারে লিস্ট এবং হচ্ছে লিঙ্ক লিস্টের কোডটা লিখতে হবে। কোড কিন্তু সেমই, জাস্ট চেঞ্জ কোন জায়গায়, এই যে ইম্পোর্ট অ্যারে লিস্ট, আর এখানে হচ্ছে আমি যখন অবজেক্টটা ক্রিয়েট করব লিস্টের তখন আমার এখানে যখন অ্যারে লিস্ট করব তখন অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট করলে লিঙ্ক লিস্ট। আমি পরীক্ষা এই দুইটা জায়গায় খেয়াল করে দেখবো। ঠিক আছে,
আর এখান থেকে হচ্ছে যে আমাদের হায়ারার্কিটা আছে কালেকশনের, এই হায়ারার্কিটা হচ্ছে আমরা একটু প্র্যাকটিস করব। ঠিক আছে, তারপর ডায়াগ্রামটা তো দেখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, হায়ারার্কি যেটা উপরে যে বড় ডায়াগ্রামটা আছে কালেকশন ফ্রেমওয়ার্কের যে হায়ারার্কিটা, এই হায়ারার্কিটা হচ্ছে আপনারা দেখবেন। আর হচ্ছে লিস্টে ক্লাস ইউজ করে আপনারা অ্যারে লিস্ট এবং নিউ লিস্ট গুলো ইমপ্লিমেন্ট করে ওইটা, আর বাসায় যদি ল্যাপটপ আছে নেটফ্লিক্স ইনস্টল আছে ওইখানে করে দেখবেন যে ঠিকভাবে আমার লিস্টটা ক্রিয়েট হয় কিনা। ঠিক আছে, ওকে স্যার। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আমাদের হচ্ছে আমরা কি অ্যাপলেট কি দেখেছিলাম, তা আমাদের হচ্ছে আরএমআই আর্কিটেকচার এবং হচ্ছে আমাদের সকেট কানেকশন, এই দুইটা টপিক হচ্ছে আমরা পরের ক্লাসে দেখলে আমাদের মোটামুটি থিওরিটা, তারপর হচ্ছে ওভারঅল সবগুলা থিওরি এবং হচ্ছে আমাদের পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে একটা রিভিউ ক্লাস নিয়ে আপাতত আমাদের ক্লাস শেষ। তারপর আমরা পরীক্ষার আগে যদি আপনাদের ঈদ করে মনে হয় যে আমাদের পরীক্ষাটা সম্ভবত 20 তারিখ, তার দুদিন আগে যদি মনে হয় যে আমাদের আরেকটা রিভিউ ক্লাস লাগবে সবকিছু একটু রিকল করার জন্য, তখন আমরা আরেকটা অনলাইনে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, আপনারা হচ্ছে সিটিটা ভালো করে দেন আর গুগল ক্লাসরুমে খেয়াল রাখবেন, ওইখানে আমি আপনাদের যে অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট দিব ওগুলো ঠিকঠাক টাইমে সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট স্যার নেটফ্লিক্সে স্যার জমা দিতে হবে নাকি স্যার? না না, এগুলো হচ্ছে হার্ড কপি যেটা, এটা আপনারা পরীক্ষার দিন দিয়ে নেওয়াকে। ঠিক আছে, আর ইউকেএম না দিলেও হবে। আর বাকিগুলো যেগুলো সফট কপি সাবমিট করতে হবে সেগুলো ডেডলাইনটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, ডেডলাইনের পরে রিকোয়েস্ট করলেও স্যার এটা আর এক্সটেন্ড করা যাবে না, কিছু জিনিস আমাদের একটু নিয়মের মধ্যে থাকা লাগবে, কারণ আমরা তো এমনিতেই পুরোটাই হচ্ছে আপনাদের লাস্ট সেমিস্টার অনেক কাজ, এজন্য ফ্লেক্সিবল করে দিচ্ছি। যতটুকু আছে ততটুকু একটু আমরা ডিসিপ্লিন মেনটেন করে যাতে আমরা করতে পারি। ঠিক আছে, আর পড়া কিন্তু আমাদের খুব বেশি না, পড়া কিন্তু অল্প অল্প। ঠিক আছে, এই অল্প অল্প পড়া থেকেই কিন্তু আমাদের 8 সেট কোশ্চেন থাকবে, সেজন্য একটু খেয়াল করে পড়লেই কিন্তু ফাইনালে ভালো মার্কস তোলা সম্ভব। ঠিক আছে, তাহলে এই কালেকশন ফ্রেমওয়ার্ক নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যে এটা তো বুঝতে পেরেছি যে আমরা কিভাবে পড়বো, পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব। স্যার বুঝতে পারছি। যেটা গুগল ক্লাসরুমে দেয়া আছে, আপনারা আগে আগে একটু পড়া গুছাই রেখে, কারণ ঈদের ঝামেলায় কিন্তু কারোরই আর পড়াশোনা হয় না, যেহেতু লাস্ট সেমিস্টার একটু ভালো গ্রেড পেলে আপনার ওভারঅল সিজিপিএটাও ভালো আসবে। ঠিক আছে, তাহলে আজকে আর লেন্দি করব না, এইটুকুই হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে এটা দেয়া আছে, এটা দেখে নেবেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে সিপিতে। আচ্ছা, ভালো স্যার।